আইপ্যাককে এত গুরুত্ব দেওয়ার কি আছে? আইপ্যাক যদি কোনো কারণে তৃণমূল কংগ্রেসের কোনো ভালো করার জন্য বা সাংগঠনিক শক্তিশালী করার জন্য বা কোনো কনস্ট্রাকটিভ সাজেশন কাউকে দিয়ে থাকে, যেটা গ্রহণযোগ্য মনে হবে সে গ্রহণ করা হবে, আর যেটা গ্রহণযোগ্য মনে হবে না ইগনোর করা হবে। এটাই তো হওয়া উচিত। কিন্তু মদন দা এত সিনিয়র লোক হয়ে এতদিন পরে হঠাৎ কেন আইপ্যাকের পিছনে লেগে পড়লেন? যদি এটাই কোনো ভিত্তি থাকতো বা যদি কনস্ট্রাকটিভ ওনার কাছে কিছু থাকতো, তাহলে আমার মনে হয় যখন ঘটেছিল, আইপ্যাক তো এখন মার্কেটেই নেই। আইপ্যাক 2024-এর লোকসভা ভোট হয়ে গেছে, 4 জুন কাউন্টিং হয়ে গেছে, তারপরে হাওয়া হয়ে গেছে, আইপ্যাক আর মার্কেটে নেই। তাহলে হঠাৎ 2025-এর জানুয়ারির লাস্টের দিকে এসে বা ফেব্রুয়ারির প্রথম উইকে এসে আইপ্যাককে নিয়ে এত কথা বলা মানে মূর্খামি। আমার রাজনৈতিক জীবনের আইপ্যাকের মতো এই 30 বছর, 32 বছর, 28 বছরের ছেলেদের কোনো সাজেশন প্রয়োজন হয়নি আমার রাজনৈতিক জীবনে। আমি 2024-এর লোকসভা নির্বাচনও করেছি। দলের সর্বোচ্চ নেত্রী আমাকে যেভাবে নির্দেশ দিয়েছেন আমি সেইভাবে করেছি। এখানে নাদিম বলে একটা ছেলে আর জাহিদ বলে একটা ছেলে, দুটোই নন বেঙ্গলি ছেলে, এখানে মার্কেটে ঘুরে বেড়াতো। আমার কাছে কোনোদিন কোনো সাজেশন নিয়েও আসেনি, কোনো প্রস্তাব নিয়েও আসেনি, আর তাদের নিয়ে কিছু বলার মতন আমার মানসিকতা নেই। বিধানসভা ভোট আমরা ভালোভাবে জিতবো। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের বিকল্প কেউ নেই মার্কেটে। সিপিএম সব বুড়ো ঘোড়া, সব বুড়ো হয়ে গিয়েছে, থুবড়ো হয়ে গিয়েছে, এদের আর মার্কেটে কেউ চায় না। আর যাদের ইয়ং জেনারেশন, মীনাক্ষী, শতরূপ ঘোষ, আতিকুর রহমান, এসবদেরও মানুষ পছন্দ করে না। লোকসভা ভোটেই তাদের সব জামানা বাজেয়াপ্ত হয়েছে। কাজে এদের নিয়ে বেশি কথা বলার কি আছে? তৃণমূল মার্কেটে আছে, থাকবে। কেউ কেউ বলছে মমতা ব্যানার্জি যতক্ষণ আছে ততক্ষণ আছে। তৃণমূল দল এতটাই শক্তিশালী ভিতের উপরে দাঁড়িয়ে গিয়েছে, নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আগামী দিনে নেতার নাম অভিষেক ব্যানার্জি। তৃণমূল দল আছে, থাকবে, এবং পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলের বিকল্প এখন কেউ হয়ে উঠবে না। এই অধীর চৌধুরীও আসবে না, সুজন চক্রবর্তীও আসবে না, আর এই যারা আইএসএফ হয়েছে একটা মাত্র বিধায়ক, তারও আগামী দিনে থাকে কিনা, জিরো হয় কিনা সেটা দেখেন না। ওইরকম হতাশাগ্রস্ত হয়ে সাইড লাইনে বসে থাকতে কার ভালো লাগে? তাই মদনদা দেখছে এই বয়সে যদি কিছু না পায় তাহলে আর সাইডেই বসে থাকতে হবে, তো একটু দেখি নেড়ে চেড়ে। তাই নেড়ে চেড়ে দেখতে গিয়ে দেখছে ব্যাপার খারাপের দিকে যাচ্ছে, তাই আবার চিঠি দিয়ে দিই। মদন মিত্রের যে মন্তব্য, সেটা কি তাহলে সে ভুলই বলেছিল? ওইভাবে তো বলা যায় না। উনি তো অনেককে উপদেশ দেন। আমি যখন বলেছিলাম তখন আমার সম্বন্ধে অনেক বাজে কথা উনি বলেছিলেন, যে হুমায়ুন কবিরের কথার কি গুরুত্ব আছে তৃণমূলে। ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বলেছিল, এ নিয়েও বলেছিল। তা আজকে ওনার কথার কি গুরুত্ব আছে তৃণমূলে? কথা যখন উঠে আসছে, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, সরাসরি দলনেত্রীর সঙ্গে আপনার যোগাযোগ, কোথাও গিয়ে হঠাৎ করে গত 2-3 মাসের প্রেক্ষিতে যদি বলা যায়, সুব্রত বক্সির হঠাৎ করে যে পুরানো ফর্মে ফিরে আসাটা দেখা যাচ্ছে। জেলায় বসে আপনি কি অনুভব করছেন, বা আগামী দিনে এই পরিবর্তনটা হঠাৎ করে কেন বা কি? দেখুন, সুব্রত বক্সি অনেক দিনের পুরনো নেতা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস করতেন তিনিও কংগ্রেস করতেন। 1997 সালের 9 আগস্ট ভারতবর্ষের কংগ্রেসের তৎকালীন সভাপতি সীতারাম কেশরী ইন্ডোরে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করেছিলেন। আর মমতা ব্যানার্জি, পঙ্কজ ব্যানার্জি, মুকুল রায়, আরো কিছু লোকজন নিয়ে মহাত্মা গান্ধীর পদদেশের ওখানে আউটডোর করেছিলেন। সেই আউটডোরের টাইমে কিন্তু মদন মিত্র ইনডোরে ছিল। সোমেন মিত্র প্রদেশ সভাপতি, তার নেতৃত্বে যে মিটিং 97 সালে, সেই মিটিংয়ে তখন কিন্তু ইনডোরে ছিল সোমেন মিত্র। সোমেন মিত্রের বাইরে কিন্তু ছিল না মদন মিত্র। পরে 1 জানুয়ারি 98 যখন দল খুলল,
তারপরে ধীরে ধীরে অনেকেই পরিবর্তন করেছে, মমতা ব্যানার্জির হাত ধরেছে। তো আজকের পরিস্থিতিতে আমরা একসময় যে সিপিএম এর লোকদের মোকাবেলা করেছি মুর্শিদাবাদ জেলায়, সেই সিপিএম এর লোকরাই আজকে তৃণমূলে এসে আমাদের চুল চেপে ধরার চেষ্টা করছে। আমাদেরকে তখনও রক্তচক্ষু দেখিয়েছে, এখনো তারা রক্তচক্ষু দেখাবার চেষ্টা করে। কন্টেস্ট করে বহরমপুরে, আমি আগেই বলেছি, তাহলে ওই সিটটা জিতবে, কারণ ওটা ব্যক্তিগত কারিশমাই, দলের সিম্বলেই দাঁড়াক আর নির্দলেই দাঁড়াক, যদি বহরমপুরে কন্টেস্ট করে তাহলে ও জিতবে। আর তাছাড়া ওই মনোজ চক্রবর্তী সহ যত লোক আছে, যতই এধার ওধার করে বেড়াচ্ছে, কখনো সাগরদিঘি যাচ্ছে, ভরতপুর যাচ্ছে, শক্তিপুরে 10টা লোক পিছনে আর 22টা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখেও আমাদের লজ্জা লাগে। জাহিরে অধীর চৌধুরী, একসময় অধীর চৌধুরী যেদিকে যেত সেদিকে ছোট থেকে 8 থেকে 80 দাদা, এখন সে দাদাও বলে না, দিদিও বলে না। অধীর চৌধুরীর তো এই অবস্থা। তো অধীর চৌধুরীকে নিয়ে কোনো ফ্যাক্টর নাই এই জেলায়, অধীর চৌধুরীরও কোনো গুরুত্ব নেই, আর বিজেপিরও কোনো এই জেলায় গুরুত্ব নেই। বিজেপি 3টে সিটে কন্টেস্ট হবে, বহরমপুর, মুর্শিদাবাদ আর বড়ুয়া, আর 19টা সিটে আমরা জিতবো। আর এই 3টেতে কন্টেস্ট হবে, কি হবে সেটা পরে দেখা যাবে।